গল্পের গরু গাছে নয় চড়ে সে তো প্রাণে। রোজ রবিবারে ভালো ভালো গল্প সে আনে। নমস্কার আমার সমস্ত গল্পপ্রেমী বন্ধুদেরকে। গল্পের গরুতে আপনাদেরকে অনেকটা স্বাগত। গল্পের গরু যা গাছে নয় আমাদের প্রাণে চড়ে। বন্ধুরা, আমি আরিয়ান, আপনাদের গল্প বলার বন্ধু। আমি আবারও চলে এসেছি এই সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। বন্ধুরা, আমাদের এই সপ্তাহের গল্পটা একটা হাস্যরসিক গল্প। গল্পটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমাদের এই সপ্তাহে একজন নতুন লেখকের গল্প আমরা নিয়ে এসেছি। উনি প্রচুর সময় ধরে লিখছেন, কিন্তু গল্পের গরুতে এইবার প্রথম ওনার লেখা আমাদেরকে উনি উপহার হিসাবে দিয়েছেন এবং আমরা সেটাকে উপস্থাপনা করছি। কেমন লাগলো আমাদের উপস্থাপনা এবং এই গল্পটা প্লিজ আমাদেরকে জানাবেন। বন্ধুরা, আমাদের আজকের গল্পের নাম শনিভূষণ, আর আমাদের লেখক প্রভাস মজুমদার। প্রভাস মজুমদারের এই গল্পটি তার একটি গল্প সংকলন থেকে তুলে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের, আত্মীয় স্বজনের গল্প কিন্তু আমাদের দেওয়া ইমেল আইডিতে অবশ্যই পাঠাতে পারেন, এবং সেটা আমাদের যদি ঠিক লাগে, সমস্ত কিছু ভালো থাকে, অরাজনৈতিক গল্প আমাদের দরকার, রাজনৈতিক কোনো গল্প আমরা করি না, তো সেরকম সঠিক গল্প হলে ১,৫০০ শব্দের মধ্যে আমরা সেটাকে নিশ্চয়ই এখানে উপস্থাপনা করব। আর সাথে লেখকের ছবি তো এখন আমরা দিয়ে দিচ্ছি, যাতে সবাই লেখককে শুধু নামে না, তার ছবি দিয়েও তাকে অ্যাজ আ ফেস তাকে চেনে। ওকে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের গল্পে। আমাদের আজকের গল্প শনিভূষণ, আর লেখক প্রভাস মজুমদার। শুরু করছি তাহলে। ৭৮-এর শনিভূষণের কর্মজীবন থেকে অবসরের পরেও দীর্ঘ জীবনকাল নিজের পিতৃদত্ত নামটা নিয়ে নানা লোকের রসিকতা সহ্য করেছেন। শুনতে শুনতে তিতিবিরক্ত হয়ে এখন এক প্রকার বশ্যতা স্বীকার করে নিজের সর্বস্তর জীবন রক্ষার চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। হঠাৎ একদিন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। ভাবলেন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। এতকাল লোকে বলতো, দাদা আপনার নামটা শনি হলে একরকম ভালো হতো, লোকে ভয় ভক্তিতে যা হোক আপনাকে একরকম ভাবে নিত, কিন্তু আপনার বাবা মা সঙ্গে এই ভূষণটা চাপিয়ে দিয়েই তো গোলটা বাঁধিয়ে দিল। একে রামের রক্ষা নেই, তার উপর মশাই সুখবীর দোসর। শনিভূষণ সব সহ্য করতে পারে, কিন্তু তার স্বর্গত পিতা মাতাকে নিয়ে কেউ রগড় তামাশা না, একেবারেই সহ্য করতে পারে না সে। পারার কথাও নয়। নিন্দুকেরা বলে বাবার দুরারোগ্য ব্যাধিতে শনিভূষণ ভালো চাকরি করা সত্ত্বেও ঠাকুরবাড়ি আর পাড়ার হাতুড়ে হোমিওপ্যাথি চিকিৎসকদের কাছে পিতার যন্ত্রণায় মৃত্যুকে ত্বরান্বিত করেছিলেন। মাতৃদেবীকে শনিভূষণের যোগ্য সহধর্মিণী অবশেষে নিগ্রহ অশ্রদ্ধা করে স্বামীর প্রশ্রয়ও পেয়েছিলেন। সেই মাও একদিন বিনা নোটিশে দেহ রক্ষা করলেন। বৌমা পাড়ায় জানিয়ে বিলাপ কান্নার শোক প্রকাশ করতে ভোলেননি। সুতরাং স্বর্গত পিতামাতাকে নিয়ে রসিকতা শুনেও শনিভূষণের চেঁচামেচি করার উপায় ছিল না। তাতে নিন্দুকেদের কাছে থোতা মুখ ভোতা হওয়ার ভয় ছিল তার। হেন শনিভূষণের দাম্পত্য জীবনও যে মসৃণ সুখ অব্যাহত ছিল তাও বলা যায় না। নানা খুঁটিনাটি বিষয় নিয়ে স্ত্রী সুনন্দার সঙ্গে বাদ বিতর্ক লেগেই থাকত। তাদের ঝগড়া তর্কাতর্কি অনেক সময় বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে কৌতূহলী প্রতিবেশীদের ঘরে ঢুকে যেত, আর তারাও উৎসাহিত হয়ে ব্যাপারটাকে উপভোগ করত। পরের দিন দেখা হতেই যখন কেউ শনিভূষণের দিকে তাকিয়ে একটা অর্থপূর্ণ হাসি ছুড়ে দিত, তখন
অপমানে তার সর্বাঙ্গ জ্বলে যেত। সব রাগ গিয়ে পড়তো স্ত্রী সুনন্দার উপরে এবং তৎক্ষণাৎ তিনি প্রতিজ্ঞা করে ফেলতেন, না, ওকে এবার পরিত্যাগ করতেই হবে, বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাবে সে। তখন মেয়ে ছেলেটা বুঝবে কত ধানে কত চাল। বলাই বাহুল্য, এই প্রতিজ্ঞা আজ অব্দি রক্ষা করা সম্ভব হয়ে ওঠেনি। প্রতিবারই কেউ যেন অদৃশ্য হাতে কান ধরে বাড়ি ফিরিয়ে এনেছে। ৭৮-এর রোগাটে গরনের ছিপছিপে চেহারার শনিভূষণের শরীরে তেমন কোনো সমস্যা নেই। বিপি একেবারেই স্বাভাবিক, দেহের কোথাও অবাঞ্ছিত মাংসপিণ্ড গজায়নি, রক্তের শর্করার প্রাদুর্ভাবও ঘটেনি। তবুও শনিভূষণ বরাবরই মৃত্যুকাতর। এই মৃত্যু ভয় তাকে সামান্য জ্বর জ্বালাতেও তাড়া করে বেড়াতো। তার স্বভাবের এই লক্ষণটিও তাকে নিয়ে মজা করার উপাদান হয়ে উঠেছিল। আপাত ভদ্র নির্বিবাদী শনিভূষণ ভাবতেন, মানুষের স্বভাব অন্যের পেছনে লাগার, এই অধোগামিতা কেন? তিনি তো কারো দুর্বলতা নিয়ে মজা মস্করা করেন না, তবে অন্যরা তাকে নিয়ে কেন এই নিষ্ঠুর তামাশা করে? যাকগে, ওসব ভেবে আর লাভ নেই। হঠাৎ একদিন সবাই দেখলো শনিভূষণ স্বভাব বিরুদ্ধ মুখরতায় নিজেকে নিয়ে এক অদ্ভুত কৌতুকে সরব হয়েছেন। সেদিন বাজারে যাওয়ার পথে মণিকান্তবাবু বললেন, আরে শনিবাবু যে, কেমন আছেন? জানেন, আপনার নামের সাথে ওই ভূষণটা, মানে আমি ঠিক বুঝতে পারি না, জানেন, কেন যে আপনার মা বাবা ভূষণটা যোগ করেছিল কে জানে। শনিভূষণের মাথায় কদিন ধরেই ঘোরাফেরা করা দুষ্টু পরিকল্পনাটা এইবার বেরিয়ে এলো। এই সোজা কথাটা বুঝলেন না মণিবাবু? আরে বাবা, শনিভূষণ হচ্ছে দৃষ্টি। মন্দ স্বভাবের লোকের উপর পড়লে তাদের সর্বনাশ, আর খাঁটি লোকের প্রতি সেই দৃষ্টি থাকে কল্যাণের আশীর্বাদের। সুতরাং আমার দৃষ্টি সত্যি বড় ভয়ঙ্কর, সাবধানে থাকবেন, মুখ তুলে তাকাবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, কখনোই রগড় তামাশা করে আমাকে একদম উত্তেজিত করবেন না, কারণ আমি মশাই শনির জাতক। ইতিমধ্যেই অনেকে কিন্তু আমার কোপে পড়েছে। সাবধানে থাকবেন, খুব সাবধানে আমার সাথে মেলামেশা করবেন, কথা বলবেন। মণিকান্ত এতক্ষণ একটানা শনিভূষণের কথাগুলো শুনছিলেন। তার কথা বলার ভঙ্গিতে নার্ভাস হয়ে একবারে অতি কষ্টে মণিকান্ত শশীভূষণের মুখের দিকে তাকাতে গিয়ে সঙ্গে সঙ্গে মুখটা নামিয়ে নিলেন। তারপর ঘাড় নেড়ে শনিভূষণের পরামর্শে সম্মতি জানিয়ে মাথা নিচু করে চলে গেলেন। শনিভূষণ আরো ২-৪ জনকে এই তথ্য ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে পরিবেশন করলেন। দেখা গেল ওষুধটায় কাজ হয়েছে। এই বৃদ্ধ বয়সে পথে ঘাটে তাকে নিয়ে রঙ্গরসিকতা প্রায় বন্ধ হয়ে গেল। ক্রমে ক্রমে প্রায় সকলেই ইদানিক তাকে এড়িয়ে চলতে লাগলো। শনিভূষণ এতকাল পর একচোট নির্মল হাসির খোরাক পেলেন। বহুদিন শনিভূষণের রাত্রিকালের ঘুম হয় না। মুশকিল হচ্ছে এই জন্য তাকে প্রায়ই দুঃস্বপ্নের ঘোরে থাকতে হয় এবং এর জেরে তার স্ত্রীকে মাঝে মধ্যেই পদাঘাত সহ্য করতে হয় আর কি। একদিন ব্যাপারটায় অসহ্য হয়ে উঠলেন ভদ্রমহিলা।
মাঝরাতে চিৎকার জুড়ে দিলেন। সে বড় লজ্জার ব্যাপার হয়ে উঠল। প্রায়শই সেসব দুঃস্বপ্ন তন্দ্রাচ্ছন্ন আসা যাওয়া করত, তাই নিয়ে পরের দিন সকালে মজাও করতেন তিনি। একদিন রাত্রে হঠাৎ তিনি মূর্ছে গেলেন। স্ত্রী সুনন্দা ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে দিল। পাশের পাড়াতে হাঁকডাক করতেই প্রতিবেশী যুবক ধীমান বেরিয়ে এলো। মাঝরাত্রে সে কোনোভাবে একটা রিক্সা ভ্যান জোগাড় করে হাসপাতালে নিয়ে গেল শনিভূষণকে। ডাক্তারবাবু শনিভূষণের নাড়ি পরীক্ষা করে দেখলেন, সবই খুব স্বাভাবিক, রক্তের চাপ সেও স্বাভাবিক। আচমকা চোখে মুখে জলের ঝাপটা দিতেই শনিভূষণের মুখে গুঙানির আওয়াজ বেরিয়ে এল। ডাক্তারবাবু বললেন, বাড়ি নিয়ে যান, রাত শেষ হয়ে আসছে, অনেক দিনের জমা ঘুম হঠাৎ করে ঘোরটা একটু বেশি হয়ে গেছিল, ধীরে ধীরে কেটে যাবে। বাড়ি আসতেই প্রতিবেশীরা ভিড় করে দেখতে এলো শনিভূষণকে। সবাই শনিভূষণের মুখের উপর ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলো, এখন তিনি কেমন বোধ করছেন? শনিভূষণ খানিকক্ষণ গোঁ গোঁ আওয়াজ করে কোনো ক্রমে জড়ানো গলায় বলে উঠলেন, ওরা আমাকে শ্মশানে নিয়ে গেছিল, মরে গেছি মনে করে। ওখানে দাহচুল্লির পাশে বসে দিব্যি মুরগির মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছিলাম। তারপর ওরা বলল, এবার চুল্লিতে ঢুকে পড়ো, আগের বডিটার দাহটা শেষ হয়ে এসেছে, এবার তোমার পালা। আমি বললাম, কেন? আমি তো বেঁচে আছি, এই তো কথা বলছি, আমাকে তোমরা চুল্লিতে ঢোকাবে কেন? হ্যাঁ? ওরা বলল, শুনতে পাচ্ছেন না, ফার্স্ট বেলটা বেজে গেছে, আগের মরাটা পুড়ে এসেছে। আমি শুনেই ঘামতে লাগলাম, বললাম, না না, আমি কোনো মতেই চুল্লিতে পুড়ব না, বলেই উঠে পড়লাম এবং ছুট লাগালাম। পেছন থেকে শুনতে পেলাম, ওরে লোকটাকে ধর, না হলে বেটাটা পিশাচ ও প্রেত হয়ে অনেকের সর্বনাশ করবে। আমি হাঁফতে হাঁফতে বড় সড়কের এক জায়গায় দম নিতে শুয়ে পড়লাম। হঠাৎ দেখি পাশে একটা বট গাছের নিচে একদল লোক কালী পূজার আয়োজনে মেতেছে। তাদের মধ্যে দুজন রক্তলাল পটবস্ত্র পরিহিত ভয়ঙ্কর দর্শন কাপালিক আমার দিকে নজর পড়তেই লোক দুটো তেড়ে এলো। এই তো মায়ের বলির প্রদত্ত যথার্থ পিশাচটাকে পেয়েছি, আয় রে, তোরা লোকটাকে বেঁধে ফেল, বলি দিতে হবে। আমি তখন চেহারাটা বড় করে আকাশে মেলে দিলাম এবং উপরে উঠে এলাম। তারপর বিস্তীর্ণ ক্ষেত, পুকুর, নদী, নালা ভেঙে পেরিয়ে এলাম বহু পথ। পেছনের লোকজন চিৎকার করছে, প্রেত হয়ে যাওয়া পিশাচ পালাচ্ছে, গ্রামের পর গ্রাম শেষ করে দেবে। এতক্ষণ এক নাগারে কথা বলে শনিভূষণ চুপ করলেন। তারপর চোখ খুলে বললেন, আচ্ছা, আমি কি সত্যি প্রেত পিশাচ হয়ে গেছি? প্রতিবেশীরা ঝুঁকে পড়ল, বলল, এসব আপনি কি বলছেন? আপনি এত ভদ্র সজ্জন মানুষ, এসব কি বলছেন আপনি? কে বলেছে আপনি প্রেত পিশাচ হয়ে গেছেন? শনিভূষণ এবার নজর ঘুরিয়ে স্ত্রীর দিকে তাকালেন। সুনন্দা বলে উঠল, মরণ, পুরোটাকে নিয়ে জ্বলে গেলাম আমি। প্রতিবেশীরা বিপদের আঁচ পেয়ে একে একে সরে পড়ল। ঘরে এখন দুজন ব্যক্তি, সস্ত্রীক শনিভূষণ। ভোরের স্নিগ্ধ নীরবতায় অনেকদিন পর যেন ঘরের ভেতরে এক ধরনের সজীবতা। বৈশাখের দাবদাহে জ্বলে যাওয়া ঘাসগুলো
নববর্ষার জল পেয়ে যেমন তরতাজা সবুজ হয়ে ওঠে, ঠিক তেমন এক ধরনের পূর্ণতার তৃপ্তিতে সুনন্দা স্বামীর বুকে হাত বুলোতে বুলোতে মৃদু অথচ আবেগ মথিত কণ্ঠে বললেন, এরম করো না গো প্লিজ, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? ফণিভূষণ বললেন, আচ্ছা তাই নাকি? নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত দর্শক বন্ধুদের এতক্ষণ ধরে আমাদের গল্পটা শোনার জন্য। কেমন লাগলো আমাদের ফণিভূষণের গল্প? বেচারা লোকটা নিজের নাম নিয়ে এত মশকরা হতো, বেচারার ঘুমই হতো না, আর তার জন্যই বেচারার এই যত রাজ্যের দুঃস্বপ্ন। যাই হোক, গল্পটা কিন্তু খুব হাস্যকর ছিল। কেমন লাগলো আপনাদের এই গল্প প্লিজ আমাদেরকে একটুখানি লিখে জানাবেন, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের এই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এটা খুবই মূল্যবান আমাদের কাছে, আমাদের লেখক বন্ধুদের কাছে। তাই প্লিজ আমাদেরকে একটু লাইক, কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। আপনারা যদি আমাদেরকে নিজেদের লেখা ১,৫০০ শব্দের মধ্যে ছোট গল্প পাঠাতে চান, আমাদের দেওয়ার ইমেল আইডিতে পাঠাতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ডাকযোগেও আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ডাকযোগের অ্যাড্রেস আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন। ওকে, সেখানে আপনারা সেইভাবেও আমাদেরকে পাঠাতে পারেন। আর যেগুলো মেলে পাঠাচ্ছেন সেগুলো অভ্র ফরম্যাটে পাঠাবেন, পিডিএফে পাঠাবেন, কারণ ওয়ার্ডসে পাঠালে সেটা কনভার্ট করতে খুব অসুবিধা হচ্ছে। তো সেই জন্য প্লিজ সেরকম করবেন না, সেটাকে ওয়ার্ডে, অভ্রতে অথবা পিডিএফে পাঠান, তাহলেও আমাদের চলবে। স্ক্যান করে পাঠান, তাহলেও চলবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটা আমাদেরকে সাপোর্ট করার জন্য, হেল্প করার জন্য। অনেকে সাবস্ক্রাইব করছেন আমাদের চ্যানেলটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাকিদেরকেও রিকোয়েস্ট করবো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আমাদের সাবস্ক্রাইবারদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমাদের গল্পগুলোকে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, কেমন লাগছে, কিছু ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবেন, যেটা ভালো লাগছে সেটাও জানাবেন। তাহলে আমরা নিজেদেরকে রেকটিফাই করব, সঠিক করব, এবং লেখক যারা আছেন তারা প্রচুর উৎসাহ পাবে, এবং আরো নতুন নতুন লেখক, লেখিকা, ছোটরা, বাচ্চারা, আমরা তো শিশু সাহিত্য নিয়েও কাজ করছি, শিশু সাহিত্যিকদের নিয়ে কাজ করছি, তারাও উৎসাহ পাবে আমাদের সাথে আমাদেরকে গল্প পাঠানোর, এবং তাদের সুন্দর সুন্দর লেখাগুলো আমরা আপনাদের অবধি পৌঁছাতে পারবো। তাহলে বন্ধুরা আজ এই অবধি। আগামী সপ্তাহে আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো আমরা আপনাদের কাছে। ততদিন অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।